আচ্ছা, আপনারা অনেকেই রাস্তাঘাটে ছেলে দেখলেই ক্রাশ খাওয়া মেয়েটার জীবন গল্পের পার্ট 2 চেয়েছিলেন। যাই হোক, চলুন শুরু করা যাক। ওই দিন রায়হান রাত 10টা বাজে আমার ফোনে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে তোমার আম্মুর কাছে ফোনটা দাও, আমার আম্মু কথা বলবে। তখন আমি গিয়ে ফোনটা আমার আম্মুর কাছে দিলাম। আমার আম্মুকে রায়হানের আম্মু বলে যে মেয়ে আমাদের দেখে পছন্দ হয়েছে, আপনারা আগামীকাল আমাদের বাড়িতে চলে আসেন, এসে আমাদের বাড়ি ঘর সবকিছু দেখে যান। এরপর দিন আমাদের বাড়ি থেকে আমার বাবা, আমার ভাই, আমার মামা আর একটা ফুপা তাদের বাড়ি ঘর দেখতে যায়। সেইখানে তারা যাওয়ার পর দেখে যে তারা খুবই নিম্নবর্তী একটা ফ্যামিলি, তাদের তেমন কোনো কিছুই নেই। থাকার মধ্যে ওদের বাড়িতে ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে 2টা রুম বের করা। একটা রুমের ভিতরে রায়হান থাকতো, আর একটা রুমের ভিতরে রায়হানের ছোট ভাই আর ওর ছোট বোন থাকতো। তার সাথে যে বারিন্দায় রুম থাকে না, মানে গ্রামের বাড়িতে এরকম বারিন্দায় রুম হয়, তো সেই রুমের ভিতরে রায়হানের বাবা মা থাকতো। এরপরে ওদের বাড়িঘর দেখার পর আমার বাবা আমার মাকে ফোন দেয়, ফোন দিয়ে সবটা জানায়। তখন আমি আমার মায়ের পায়ে জড়িয়ে ধরে অনেক কান্না করি। আমি আমার মাকে বলি যে ওকে ছাড়া আমি বাঁচবো না, বিয়ে যদি করতে হয় তাহলে আমি ওকেই বিয়ে করব। আমার কথা মতো আমার মা আমার বাবাকে জানায় যে তোমার মেয়েকে যদি তুমি এইখানে বিয়ে না দাও তাহলে তোমার মেয়ে তো একাই তার কাছে চলে যাবে, তখন তো গ্রামের ভেতরে আর সম্মান বলতে কোনো কিছু থাকবে না। তার থেকে বরং তোমার মেয়ে যেহেতু ওইখানেই বিয়ে বসবে, তাহলে তোমরা বিয়েটা ঠিক করে আসো। আর যাই হোক, গ্রামের ভিতরে আমাদের সম্মানটুকু তো অন্তত বেঁচে থাকবে, এই বলেই আমার মা তখন ফোনটা কেটে দেয়। ওইদিকে মাত্র 4-5 জন লোক গিয়েছিল, আমার বাবা, আমার বড় ভাই, আমার ফুপা আর আমার মামা। এই কয়েকজন লোককেই নাকি তারা ঠিকঠাক মতো খাওয়াতে পারেনি। যাই হোক, তারা যখন খাওয়া দাওয়া শেষ করে আমার বিয়ের কথা বলতে যাবে, তখনই ছেলেদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসে। আমাদের ছেলে তো দেখতে অনেক সুন্দর, আমাদের ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে হলে আমাদের অ্যাপাচি RTR একটা মোটরসাইকেল দিতে হবে, তার সাথে মেয়েকে ঘর সাজিয়ে দিতে হবে। তখন আমার বাবা আবারও আমার মাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ছেলেদের বাড়ি থেকে তো এই সমস্ত মাল সামানা চাচ্ছে। আমি তখন আমার মায়ের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে আমার বাবাকে বলি, আমি এত কোনো কিছুই জানি না, ওর সাথে যদি আমার বিয়ে না দাও তাহলে আমি গলায় দড়ি দিয়ে মারা যাব। তখন আমার বাবা আমার উপর রাগ করে ফোন কেটে দিয়ে ওদের প্রস্তাবে রাজি হয়ে যায়। আসলে আমি যে আমার বাবা মাকে কি যে পরিমাণে কষ্ট দিয়েছি সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাবা মাকে কষ্ট দিয়ে কখনোই সন্তানেরা সুখে থাকতে পারে না। আমি যখন যা বলতাম আমার বাবা তাই শুনতো, কারণ আমরা 3 ভাই আর আমি একা। আমার বাবা আমাকে হারিয়ে ফেলার খুবই ভয় পাইতো। যাই হোক, আমার মামা তখন বলে ওঠে যে আমরা আপনাদের প্রস্তাবে রাজি, আপনারা যা চাইছেন আমরা সবকিছুই দিব, কিন্তু আপনারা মোহরানা কত দিবেন? তখন রায়হানের মা বলে যে 1,60,000 টাকা। তখন আমার বাবা রেগে গিয়ে বলে যে আপনারা যেই বাইকটা চাইছেন ওই বাইকের দামই তো 2 লক্ষ টাকা, তার সাথে ঘর সাজিয়ে দিতে আনুমানিক 2-3 লক্ষ টাকা লাগবে, মোট 5-6 লক্ষ টাকা খরচ করে আমি আমার মেয়েকে এখানে বিয়ে দিব, আর আপনারা কোন জ্ঞানে সেইখানে 1,60,000 টাকায় মোহরানা বাঁধাতে চাচ্ছে? এরপরে রায়হানের মা বলে যে বাইকটা আমার ছেলেকে বিয়ের আগেই দিতে হবে, তাও আবার আমার ছেলের নামে সমস্ত কাগজপাতি করাতে হবে। তখন আমার ভাই রেগে গিয়ে বলে যে দরকার পড়লে আমার বোনকে টুকরা টুকরা করে নদী দিয়ে ভাসিয়ে দিব, তারপরেও আপনার মতো লোভী ছেলের সাথে আমার বোনকে বিয়ে দিব না। এরপরে ওই দিন আমার ভাই রাগ করে সবাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আমাকে অনেক বোঝায়, সে আমারে বলে তোকে যদি সত্যিই সে ভালোবাসতো তাহলে তাদের এতটা চাহিদা থাকতো না, ওই বাড়িতে তো তোকে আর আমরা ফ্রি বিয়ে দিব না। তারা এত কিছু চাওয়ার পরেও আমরা রাজি হয়েছি, তারপরেও দেখ তাদের কোনো চাহিদার কমতি নেই। আমি তখন আমার ভাইয়ের কথা শুনে রাজি হয়ে যাই যে তার সাথে আমি আর কোনো রকম যোগাযোগ রাখবো না। সে যদি সত্যিকার অর্থেই আমাকে ভালোবাসতো তাহলে সে এতগুলো জিনিসের চাহিদা করতো না। তখন আমি আর ওর সাথে কোনো রকম যোগাযোগ করি না। এর কিছুদিন পর রায়হান আবারও একদিন আমাদের বাড়িতে আসে। রায়হান আমাদের বাড়িতে এসে আমারে বলতেছে যে কি ব্যাপার, তুমি আমার সাথে কথা কেন বলছো না? আমি এই কয়েকটা দিন রায়হানের উপর অনেক রাগ করেছিলাম, কিন্তু যখন রায়হানকে আমি দেখি তখন আমি আবারও তার জন্য পাগল হয়ে যাই। কান্না করতে করতে আমার মাকে বলি যে আমি রায়হানকে ছাড়া বাঁচবো না, আমার জীবনে যদি আমি কাউকে বিয়ে করতেই হয় তাহলে আমি রায়হানকেই বিয়ে করব। সেই সময়টাতে আমার বাবা বাড়িতে ছিল না। আমার মা তখন আমার বাবাকে জমিতে ডাকতে যায়। আমাদের অনেক জমি ছিল, আমার বাবা ওই দিন আমাদের জমিতেই কাজ করতেছিল। মা যখন বাবাকে জমি থেকে ডেকে নিয়ে আসে, বাবা বাড়িতে আসার পর রায়হানকে অনেক অপমান করে। সেদিন তার এত অপমান আমি আর সহ্য করতে পারতেছিলাম না। আমি তখন রায়হানের হয়ে আমার বাবার সাথে অনেক ঝগড়া করি। রায়হান তখন আমার বাবাকে বলে যে দেখেন, আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে না দেন তাহলে এই পৃথিবীতে কারোর সাথে বিয়ে দিতে পারবেন না। আপনি যদি লুকিয়ে আপনার মেয়েকে আমার থেকে বিয়ে দেন তাহলে যেইখানে বিয়ে দিবেন ওইখান থেকেই আপনার মেয়েকে আমি তুলে নিয়ে আসবো। এরপরে এক কথায় দুই কথায় রায়হানের সাথে আমার বাবার অনেক কথা কাটাকাটি হয়। তখন রায়হান নিজে থেকেই সে একাই আমাদের বিয়ে ঠিক করে। রায়হান বলে যে আপনাদের সমস্যা তো দেনমোহর বাঁধাতে, তাই না? আমার মা বলেছিল যে 1,60,000 টাকায় দেনমোহর বাঁধাবে, সেখানে আমি
65,000 টাকা দিলাম। 5,000 টাকা বেশি দিয়ে রায়হান বিয়ে ঠিক করে। বৃহস্পতিবার দিন আমাদের বিয়ে। আমার বিয়ে ঠিক হওয়ার পর আমার বাবা আমার পায়ে ধরে অনেক কান্না করে, বলে যে ওইখানে তুই বিয়ে করিস না রে মা, তুই ওইখানে বিয়ে করলে জীবনে কোনোদিনও সুখে থাকতে পারবি না, রায়হান সারা জীবন তোকে সুখে রাখতে পারবে না। তখন আমার বাবার কথা আমার সেই দিন একটুও গায়ে মাখি না, বাবার কথা আমার কিছু মনেই হচ্ছিল না। আমি ওই দিন এতটা পরিমাণে পাষাণ হয়ে গিয়েছিলাম। আমি আমার বাবাকে শুধু একটা কথাই বলেছিলাম, জীবনে যদি কাউকে বিয়ে করি তাহলে আমি রায়হানকেই বিয়ে করব, রায়হানকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তখন আমার বাবা আর আমাকে কোনো কিছুই বলে না। রায়হান যখন আমার বিয়ে ঠিক করে আমাদের বাড়ি থেকে চলে যায় তখন তো আমি অনেক খুশি হয়ে যাই, আমার প্রিয় মানুষটাকে আমি আপন করে পাবো। কিন্তু আমি তো আমার বিয়ের দিন বুঝতে পারলাম যে আমি রায়হানকে বিয়ে করে জীবনে কতটা সুখে থাকতে পারবো। বিশ্বাস করবেন কিনা জানি না, রায়হান আমার বিয়ের দিন আমার কসমেটিক গুলো এতটা পরিমাণে সস্তা জিনিস দিয়েছিল যেগুলো আমি আর কি বলবো। আমার মা তো সেইটা নিয়ে আমার সাথে অনেক ঝগড়া লাগিয়ে দেয়। আমার মা আমারে বলেছিল যে দেখ কত টাকা খরচ করে তোকে আমরা ওই বাড়িতে বিয়ে দিচ্ছি, সেইখানে তারা বিয়ে করাতে এসেছে কত সস্তা জিনিসপত্র নিয়ে। তখন আমি আমার মাকে বলি যে এই সমস্ত বিষয় নিয়ে তুমি একটা কথাও বলবা না, আমার কসমেটিক্স আমার বিয়ে আমাকে দিয়েছে, সেটা নিয়ে আমার যেহেতু মাথা ব্যথা নেই, তাহলে তোমার এত কিসের সমস্যা হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, রায়হানকে কিন্তু আমার বিয়ের 3 দিন আগেই বাইক কিনে দেওয়া হয়েছে। বাইক কিনে দেওয়ার 3 দিন পর সে আমাকে বিয়ে করতে আসছে। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ার পর আমাকে যখন রায়হান তাদের বাড়িতে নিয়ে যায় তখন তার মা সবার সামনে আমাকে অপমান করে। আমাকে যখন গাড়ি থেকে তার মা বরণ করে নামাচ্ছিল তখন সবার সামনে বলে আমি নাকি তার ছেলেকে তাবিজ করে বিয়ে করেছি। আমি কিন্তু তখন ওই বাড়ির নতুন বউ, আমাকে গাড়ি থেকে পর্যন্ত নামানো হয়নি, তার আগেই শুরু হয়ে গেছে আমার নামে বদনাম করা। যখন বাবার বাড়িতে ছিলাম রায়হানের সাথে রিলেশন করতাম, তখন শুধু ভাবতাম রায়হানকে কবে কাছে পাবো, তাকে কাছে পেলে জীবনে সুখ আর সুখ। কিন্তু যখন রায়হানকে বিয়ে করে তাদের বাড়িতে আসলাম, তার মায়ের মুখ থেকে এরকম কথা শুনে সেদিন যে কি যে পরিমাণে কষ্ট হইতেছিল সেটা বলে বোঝাতে পারবো না। রায়হানের মা আসলে আমাকে বিয়ে করিয়েছিল আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আমাকে গাড়ি থেকে নামানোর পর রায়হানের মা বলতেছে যে তোর বউকে আমি কোনোদিনও পুত্রবধূ হিসাবে মেনে নিব না। ওর ভাইয়ের সাহস কত দূর একটাবার ভেবে দেখেছিস? আমার ঘরে বসে থেকে আমার ছেলের উপরেই ঝাড়ি মারে, আমার ছেলের সাথে নাকি কখনোই তার বোনকে বিয়ে দিবে না। তার থেকে বড় কথা রায়হান যে রাগারাগি করে এসে আমাদের বাড়িতে একাই বিয়ে ঠিক করে যায়, সেই থেকে তার মায়ের আরো বেশি রাগ হয়ে গিয়েছিল। এরপরে আমার এক জায় এসে আমার শাশুড়িকে বলে যে এবার একটু চুপ করেন, নতুন বউটাকে বাড়ির ভিতরে ঢুকতে তো দেন, তারপরে আপনার যা খুশি করা লাগে তারপরে করবেন। এই বলে আমার ওই যা আমাকে গাড়ি থেকে নামায়, তারপরে আমার ননদ এসে আমাকে রুমের ভিতরে দিয়ে যায়। আমি তখন সেই রাতে রায়হানকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম, তাকে বলেছিলাম যে তুমি আমাকে কখনোই ছেড়ে যাবা না তো। রায়হান তখন আমারে বলে যে আরে পাগলি, তোকে কি ছেড়ে দেওয়ার জন্য আমি বিয়ে করেছি, ভালোবেসেছি বলেই তো তোকে বিয়ে করলাম। রায়হানকে পাওয়ার পর আমি আমার জীবনে অনেক হ্যাপি ছিলাম। দেখতে দেখতে আমাদের বিয়ের 3টা মাস পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমি তখনও অনেক সুখে ছিলাম। আমি তাকে কখনোই কোনোদিনও বলতাম না যে আমার এইটা লাগবে ওইটা লাগবে, এমনকি সে আমাকে কোনোদিন কোনো কিছু দিতও না। তারপরেও আমার কোনো হুঁশ ছিল না যে সে আমাকে তো কোনো কিছুই দেয় না, মানে আমি তাকে পেয়েই অনেক খুশি ছিলাম। বাবার বাড়ি থেকে আমার সমস্ত জামা কাপড় এনে শ্বশুর বাড়িতে পরতাম। এরপর দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবনের 4 মাস পার হয়। 4 মাস পর রায়হান একটা বিয়েতে দাওয়াত পায়। বিশ্বাস করবেন সেই দাওয়াত খেতে যাওয়াই আমার জীবনের সব থেকে বড় কালবৈশাখী ঝড় ছিল। রায়হান যখন ওই বাড়িতে বিয়ে খেতে যায় তখন ওই বিয়ে বাড়ি থেকে একটা মেয়ে রায়হানের পিছ লাগে। ওই যে বলেছিলাম না যে রায়হান দেখতে অনেক সুন্দর। বিয়ে বাড়িতে যাওয়ার পর আমার স্বামীর সাথে ওই মেয়েটার পরিচয় হয়। তখন থেকেই তারা দুজন ফোনে কথা বলতো। আমি তখন আস্তে আস্তে বুঝতে পারি যে আমার স্বামী আমাকে আগের মতো আর ভালোবাসে না, আগের মতো আমাকে আর দেখতে পারে না। আর আমাদের এরকম সম্পর্ক দেখে রায়হানের মা তো মহা খুশি, কারণ তিনি আমাকে আজ পর্যন্ত মেনে নেয়নি। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে রায়হানের মা সব সময় রায়হানকে উল্টাপাল্টা বোঝাইতো, সাথে তার বোনেরাও তাকে বোঝাইতো। রায়হান তো সব সময় তার মা বোনের কথা শুনে আমাকে অনেক মারধর করতো। একদিন আমি হঠাৎই জানতে পারি যে তার ওই মেয়েটার সাথে পরকীয়া সম্পর্ক আছে। তখন আমি অনেক কান্নাকাটি করে রায়হানকে বোঝাই আর বলি যে এই সমস্ত সম্পর্ক বাদ দিয়ে দিতে। আমি তখন রায়হানকে বলি যে দেখো, তোমাকে পাওয়ার জন্য আমি আমার বাবা মায়ের সাথে যে কি যে পরিমাণে যুদ্ধ করেছি সেটা শুধুমাত্র আমি জানি। এমনকি আমি আমার ভাইয়ের হাতে যে কতদিন মার খেয়েছি রায়হানের জন্য সেটার কোনো হিসাব নেই। এরপরে রায়হানকে এভাবে অনেকক্ষণ বোঝানোর পর রায়হান ওই মেয়েটাকে ফোন দেয়। তখন আমি ওই মেয়েটার সাথে কথা বলি। তখন আমি ওই মেয়েটাকে সুন্দর করে বুঝিয়ে বলি যে দেখেন আপু, রায়হান আমার স্বামী, সে আমাকে পছন্দ করে বিয়ে করেছে। তখন ওই মেয়েটা আমাকে মুখের উপর বলে যে রায়হান তো তোর সাথে সারা জীবন কখনোই সংসার করবে না, তুই শুধু জোর করে রায়হানের সাথে আসিস। তারপরে আমি ওই মেয়েটাকে অনেকক্ষণ
বোঝানোর পরেও কোনো লাভ হয় না। তারপর থেকে আমার স্বামীও ধীরে ধীরে একদম পরিবর্তন হয়ে যায়, আমাকে আগের মতো দেখতে পারে না, এমনকি আমাকে রুম থেকে পর্যন্ত বের করে দেয়। মাঝে মধ্যেই সে আমার গায়ে হাত তুলতো, প্রচন্ড পরিমাণে মারধর করতো, তারপরে রুম থেকে বের করে দিত। সারাটা রাত ওই মেয়েটার সাথে রাইহান ফোনে কথা বলতো, এমনকি তারা বিভিন্ন জায়গায় রুম ডেট পর্যন্ত করতো। একটা মেয়ে কতটা পরিমাণে খারাপ হলে একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করে, আমার বিষয়ে কিন্তু সে সবকিছুই জানতো। বিয়ের আগেই তো সে তার সতীত্ব রাইহানের হাতে তুলে দিয়েছে। এরই মাঝে আমাদের দুজনকে নিয়ে বাড়িতে অনেকবার বিচার সালিশ বসানো হয়েছে। বিচারে যতবারই আমার বাবা মা আসতো, রাইহানের বাবা মা ততবারই সবার সামনে অপমান করতো। এভাবে আর যাই হোক, কারোর সাথে সংসারটা তো আর করা যায় না। এরপরে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। এরপরে আমাদের দুজনের ডিভোর্স হয়ে যায়। আমি সেদিন অনেক কান্না করেছিলাম, রাইহানকে বলেছিলাম সে যাতে করে আমাকে ছেড়ে না দেয়। সে তো আমারে ছেড়ে দিলই। অবশেষে আমাদের মোহরানার টাকাটা পর্যন্ত আমাকে দেয়নি, কারণ রাইহানের সাথে যে আমার বিয়ে হয়েছিল আমার সেই কাবিননামা ছিল না। তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর ওই মেয়েটাকে নাকি রাইহান বিয়ে করতে চায়নি। তারপরে ওই মেয়েটা একাই রাইহানদের বাড়িতে উঠে আসে, তারপরে পাড়া ঘরের মানুষেরা মিলে বিয়ে দিয়ে দেয়। রাইহান তাকে বিয়ে করার পর আমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, আমিও তাকে ভুলতে পারতাম না, এই জন্য আমিও তার সাথে কথা বলতাম। এমনকি তার সাথে আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে। নাউজিবুল্লাহ, আল্লাহ মেয়েটাকে মাফ করুক। সে আমার সাথে প্রত্যেকবার শারীরিক সম্পর্ক করার আগে একটা কথাই বলেছে যে সে আমাকে বিয়ে করবে। সে আবারও আমার সবকিছু মেনে নিয়ে আবারও আমাকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু না, সর্বশেষে আমি এইটাই জানতে পারি যে সে শুধুমাত্র আমাকে ভোগ করতে চায়, যার কারণে আমি তাকে নিজে থেকেই সব জায়গা থেকে ব্লক করে দেই। আমাদের দুজনের ডিভোর্স হওয়ার পর আমি ক্লাস 7-এ ভর্তি হয়েছিলাম, এখন আমি ইন্টারে পড়ি। আজ 6 বছর পার হয়ে গেছে আমার তার সাথে বিচ্ছেদ হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার জীবনে মোটামুটি ভালো আছি। সে তো আগেই বিয়ে করে নিয়েছে, এখন তার ঘরে একটা মেয়ে আছে, কিন্তু এইদিকে আমি আর কাউকেই বিয়ে করতে পারিনি, কারণ ছেলেদের প্রতি আমার বিশ্বাস একেবারেই ভেঙে গেছে। এখন আর কাউকেই বিশ্বাস হয় না। যাই হোক, সবাইকে সর্বশেষে একটা কথাই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার লাইফে একটু ভালো থাকতে পারি। আচ্ছা, যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সেলিনা সুলতান। এতক্ষণ যাবত ধরে সাবিনা নামের একটি মেয়ের বাস্তব জীবন গল্প আপনাদের সাথে পড়ে শোনাচ্ছিলাম, যেই গল্পটা কিনা এখানেই শেষ হচ্ছে। এই গল্পের কিন্তু আরো একটা পার্ট আপলোড করা হয়েছে, আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আসলে এই আপুটাকে যে আমি কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মানে কি বলবো তাকে, মাত্র 12 বছর বয়সে এত কিছু হয়ে গেল তার সাথে। যেরকম তাড়াহুড়ো করে রিলেশন, ওইরকম তাড়াহুড়ো করেই বিয়ে, ঠিক সেরকম ভাবে ডিভোর্সটাও হয়ে গেল। মানে সত্যি কথা বলতে কি, বাস্তবেও যে মানুষের জীবনটা এতটা নাটকীয় হয় সেটা আগে জানতাম না। যাই হোক, আপু অল্প বয়সে অনেক ভুল করে ফেলেছেন, অনেক পাপও করে ফেলেছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। যাই হোক আপু, সর্বশেষে একটা কথাই বলবো, সব সময় আপনার জন্য মন থেকে দোয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।